আগের পর্বে আমরা দেখতে পাই হিয়নহো হাইনের বাবার সাথে কথা বলছিল। হাইনের বাবা বলছিল আমাদের পরিবারের সাথে কেউ কোনো কিছু করলে তার খবর আছে। তখন হিয়নহো ভাবছে আমি তো ওর মেয়েকে ডিভোর্স দিতে যাচ্ছি, যদি এ ব্যাপারে আমার শ্বশুর জেনে যায় তাহলে তো আমার খবর আছে। ভয় পেয়ে হিয়নহো এখান থেকে চলে যায়। পরের দিন সে হসপিটালে যায় এবং ডাক্তারকে বলে আমার ক্ষুধা লাগে না, আশেপাশের মানুষকে দেখে আমার ভালো লাগে না। ডাক্তার সবকিছু দেখে তাকে বলে তুমি একটু অতিরিক্ত চিন্তা করো। তখন ডক্টর বলে তুমি ডিভোর্স কেন নিতে যাচ্ছ? তখন হিয়নহো তাকে সবকিছু বলতে থাকে। আমি যে পরিবারে বিয়ে করেছি তারা সবাই একসাথে থাকে, সেখানে একটা দাদা আছে, তার একটা গার্লফ্রেন্ডও আছে এবং তার মেয়ে, এছাড়া আমার শালা এবং শালার বউ সবাই একসাথে থাকে। আর যে কোনো অনুষ্ঠান তারা খুব ধুমধামভাবে পালন করে। বছরে 16টি অনুষ্ঠান তারা পালন করে, বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে মৃত্যুবার্ষিকী সবকিছু। আর এই অনুষ্ঠানগুলোর মধ্যে বাড়ির জামাইদের দিনভর কাজ করতে হয়। আর এগুলো দেখে আমার কাছে ভালো লাগে না, কারণ আমার কাছে একটু সময় হয় না যে আমি নিজের জন্য কিছু করব। তখন ডক্টর তার কাজের কথা তাকে জিজ্ঞাসা করে। তখন হিয়নহো বলে আমার জব তো আছে, কিন্তু আমার জবে আমার বউ আমার মালিক এবং আমার শ্বশুর এবং শ্বশুরের বাবাও আমার বস, তো তাদের মধ্যে কারোর কল আসলে আমার ভয় লাগে। তখন ডক্টর বলে এত প্রেশার থেকে তুমি নিজেকে কেন দূরে সরিয়ে নাও না? তখন হিয়নহো বলে এর মাত্র একটাই উপায়, সেটা হলো ডিভোর্স। তখন হিয়নহো বলে এর মাত্র একটাই উপায়, সেটা হলো ডিভোর্স। তখন ডক্টর বলে তুমি তো আরেকটা কাজ করতে পারো, তুমি তোমার বউকে নিয়ে এই পরিবার থেকে দূরে কোথাও যেতে পারো। তখন হিয়নহো বলে আমি যতটা আমার শ্বশুরবাড়ির মানুষকে ঘৃণা করি তার চেয়ে বেশি আমি আমার বউকে ঘৃণা করি, কারণ সে আমাকে একটুও কেয়ার করে না। তার পরিবার আমাকে কত চাপ দেয়, সে একবারও বাধা দেয় না, কারণ সে স্বার্থপর আর শুধু নিজের কথাই ভাবে। আমি শুধু ওর জন্য ওর পরিবারের ঘর জামাই হয়ে এসেছিলাম, আর আজ পর্যন্ত যত কিছু আছে সব সহ্য করছি, কিন্তু ওই আমার কোনো কথাই চিন্তা করে না। বিয়ের প্রথমে বলেছিল তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তখন আমরা অতীতের একটি ঘটনা দেখতে পাই। 3 বছর আগে যখন হাইন হেলিকপ্টারে হিয়নহোর বাসায় গিয়েছিল, তখন সে হিয়নহোকে প্রমিস করেছিল আমি তোমাকে কখনোই কাঁদতে দিব না। তখন গল্প আবারও বর্তমানে চলে আসে। তখন হিয়নহো বলে আমি বোকা ছিলাম যে ওর কথা বিশ্বাস করে ওরে বিয়ে করছি। ডক্টর বলে তুমি কি কোনোভাবে কষ্ট পাবে যখন হিয়নহোকে ডিভোর্স করবে? তখন হিয়নহো বলে এখন ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই, আমি শুধু ওকে অনেক ঘৃণা করি, আর এই কারণে আমি ডিভোর্স চাই, কারণ এটাই হলো এখন শেষ উপায় যেটাতে আমি শান্তিমতো থাকতে পারবো। তখন ডক্টর জিজ্ঞাসা করে তাহলে তুমি এখনই কেন ডিভোর্স দিচ্ছ না? তখন হিয়নহো বলে এতে আমি মরতেও পারি, কারণ আমার শ্বশুর অনেক ভয়ানক, যদি কেউ তাদের পরিবারের বিরুদ্ধে যায় তাহলে তার খবর আছে। এটা শুনে ডক্টরেরও খারাপ লাগে আর হিয়নহোর প্রতি দয়া হয়। তারপর সে কতগুলো মেডিসিন দেয় এবং তাকে একটা হাগ করে আর উৎসাহ দেয়। তারপর সে ডক্টরকে বাই বলে সেখান থেকে চলে যায়। তারপর আমরা একটা মহিলাকে দেখতে পাই যার নাম হলো গ্রেস। সে সাধারণত বড় বড় পরিবার মানে বড়লোক পরিবারের ছেলে মেয়েদের ডেটিং ফিক্সড করে, অথবা আমরা বাংলা ভাষায় বলতে পারি ঘটকালি করে। তো মহিলাটি কুইন্স গ্রুপে আসে এবং হাইনের সাথে ফ্রেন্ডলি হতে চায়। তখন হাইন তাকে বলে দেয় বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না, তাহলে বেশি ভালো হবে না। এগুলা বলে হাইন সেখান থেকে চলে যায়। এতে মহিলা রেগে যায়, কারণ সবার সামনে তার অপমান হয়েছে। তারপর সে রেগে গিয়ে হিয়নহোর কাছে যায় আর তাকে বলে আপনি হয়তো আমাকে চেনেন, আমি কিন্তু অনেক বড় বড় পরিবারে ঘটকালি করে থাকি। সেখান থেকে বড় একটি কোম্পানি আছে যেটা হলো তাইওয়ানে। সে কোম্পানিটির বড় মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং সে মারা গিয়েছে। আর যত প্রপার্টি আছে সে একটি প্রপার্টিও পাবে না, কারণ তার সব প্রপার্টি তার ছেলে এবং তার জামাই পাবে। তখন হিয়নহো বলে এরকম কোনো নিয়ম নেই, ওর ওয়াইফ প্রপার্টির অর্ধেক পাবে। এর জন্য একটি কেস ফাইল করতে হবে, এর জন্য তাকে একটি ভালো উকিলের সাথে দেখা করতে হবে, আর আমি একটি ভালো উকিলকে চিনি, তাহলে আমি একটা ভালো উকিলের নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি। অন্য কোনো উকিলের নাম্বার আমার দরকার নেই, আপনি তো সবচেয়ে ভালো একজন উকিল, আর আপনি এটি করলে আপনার জন্য সুবিধা হবে, কারণ আপনার সাথে এরকম কিছু হয়েছে। তখন হিয়নহো বলে কি হয়েছে? তখন মহিলাটি বলে যখন আপনার বউয়ের কোনো কিছু হয়ে যাবে তখন আপনার বউয়ের সকল প্রপার্টি কিন্তু তার পরিবার পাবে, আপনি তার মধ্যে কোনো কিছুই পাবেন না, কারণ সে আগে থেকে একটি ফাইল বানিয়ে রেখেছে। আপনার বউ কতটা স্বার্থপর আপনি কি একবার ভেবে দেখেছেন? আর আপনি ভাবছেন আপনার বিয়ে ওয়ার্ল্ডের 1 নাম্বার বিয়ে? এসব ভেবে আপনি ভুল করবেন না, কারণ সে চেয়েছিল একজন চাকর যে তাদের কথায় উঠবে এবং বসবে, সাথে সকল কাজও করবে। এদিকে হাইনের একটি মেডিকেল থেকে কল আসে এবং সে ডাক্তারকে জিজ্ঞাসা করে এবং ডাক্তার তাকে এমন একটি কথা বলে যেটা শুনে সে অনেক অবাক হয়ে যায়। এদিকে আমরা হিয়নহোকে দেখতে পাই, সে তার কাজ শেষ করে বাসা যাচ্ছিল, আর তখন হায়ান তার সামনে চলে আসে আর তাকে বলে চলো আমাদের এক জায়গায় যেতে হবে। হিয়নহো তখন মানা করে দেয়। তখন হাইন বলে
আমি তোমার কাজ চেক করেছি, তোমার কাছে এখন কোনো কাজ নেই, তো তোমার এখন যেতে হবে। তখন হিয়নহো চিল্লিয়ে বলে, আমি তোমার সাথে কোথাও যেতে চাই না। এটা বলে সে নিজের গাড়ি নিয়ে কোথাও চলে যায় এবং আমরা দেখতে পারি সে তার দেশের বাড়িতে চলে গেছে। তখন আমরা হিয়নহোর বাবা মাকে দেখতে পাই, যারা ছিলেন কৃষক, এবং তারা তাদের ছেলেকে দেখে অনেক খুশি। তখন তারা জিজ্ঞাসা করে, তোমার বউকে কেন নিয়ে আসোনি? তখন সে বলে সে অনেক ব্যস্ত, তাই আসতে পারেনি। তারপর সে ঘরে চলে যায় এবং তার মায়ের বানানো খাবার খায়। এতদিন পরে তার মায়ের হাতের বানানো খাবার খেয়ে সে অনেক খুশি। হিয়নহো বাড়িতে এসেছে এটা শুনে তার বোন এবং তার ভাই চলে আসে। তার বোন তার উপর অনেক বেশি রেগেছিল, কারণ সে তার বাবার জন্মদিনে আসেনি। তখন হিয়নহো সবাইকে বলে, আমি আমার বউকে ডিভোর্স দিয়ে দিব। এটা শুনে পরিবার সবাই তো অবাক হয়ে যায়। পরিবার সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, এটা কোনো সমাধান না, তোমার আগে সমাধান বের করতে হবে। তখন হিয়নহো বলে, আমি এ বিয়ে নিয়ে একটুও খুশি না। তখন তার বাবা বলে, এত ছোটোখাটো কারণের জন্য ডিভোর্স দেওয়া উচিত না, সাংসারিক জীবনে লড়াই ঝগড়া এগুলো স্বাভাবিক, এমন সিদ্ধান্ত এত তাড়াতাড়ি না উচিত না। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে। তখন সে বলে, আমি অনেক ভেবেচিন্তে এটা করার চেষ্টা করেছি, আর আমি ওর সাথে ডিভোর্স নিব, আমাকে মাফ করে দিও তোমরা। এগুলো বলে সে আবার ফিরে যাচ্ছিল এবং তার বোন তাকে থামতে বলে। তারপর সে বলে, তুমি অনেক স্বার্থপর, তুমি জানো না আমি তোমার জন্য কত কিছু করেছি। তখন সে বলে, কি করেছ? তখন তার বোন বলে, তোমার কি মনে নেই তোমাকে যখন সিওল পাঠাইছিলাম পড়ালেখার জন্য, তখন আমাদের যত গরু আছে সব বিক্রি করে দিয়েছি, এই কারণে আমি নিজেও কোনো দিন ইউনিভার্সিটিতে যেতে পারি নাই। তখন হিয়নহো বলে, এরকম কোনো কিছুই ছিল না, তুমি অ্যাটেন্ডেন্স কম দিতা স্কুলে, এই কারণে চান্স পাও নাই। তখন তার বোন বলে, আসল কারণ তুমি কোনো কিছুই জানো না, আর তুমি এটাও জানো না কতটা কষ্ট করেছি আমরা। আমাদের এই গ্রামে আমাদের বাবা মার কত নাম, কারণ তাদের ছেলে কুইন্স গ্রুপের মেয়েকে বিয়ে করেছে। এখন যদি ওই মেয়েকে ডিভোর্স দাও তাহলে তোমার কি হবে এবং আমাদের বাবা মার কি হবে? সবাই তো আমাদের নিয়ে মজা করবে। আমার এমন একটা বন্ধু ছিল যারও এমনভাবে ডিভোর্স হয়েছিল, আর সেগুলো নিয়ে এখনও গ্রামের মানুষ ঠাট্টা করে, এতে তার পরিবারের বদনাম হতে থাকে। এগুলো নিয়ে একটু ভালোভাবে ভেবো। আর তখন হিয়নহো সেখান থেকে চলে যায়। তারপর সে আবার সেই বাড়িতে চলে যায় এবং গাড়ি থেকে নামার আগে হাতের যে রিং আছে সেটা দেখতে থাকে। সেটা হলো তাদের এঙ্গেজমেন্টের রিং। তারপর হিয়নহো ঘর থেকে ডিভোর্স পেপার নিয়ে হাইনের কাছে যায় এবং হাইনকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন হাইন বলে, আমিও তোমাকে কোনো কিছু বলতে চাই। তখন হিয়নহো বলে, আচ্ছা আগে তুমিই বলো। তারপর হাইন বলে, আমি খুব তাড়াতাড়ি মারা যাব, আমার কাছে মাত্র 3 মাস সময় বাকি আছে। এতে হিয়নহো অবাক হয়ে যায় আর বলে, তুমি কি বলতেছো এইসব? তখন হাইন বলে, আজকে তোমাকে অফিসে এসে দেখা করতে বলছিলাম, তখন তোমাকে আমি হাসপাতালের জন্য কল দিয়েছিলাম, কিন্তু তুমি আসো নাই। আমি একা একা হসপিটালে চলে যাই। তখন ডাক্তার আমাকে বলেছে আমার কাছে আর মাত্র 3টা মাস সময় বাকি। তখন হিয়নহো বলে, কি বলছো তুমি? তখন হাইন বলে, তুমি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? আমার কাছে মাত্র 3টা মাস সময় বাকি আছে, তুমি বলো তুমি কি বলতে চাচ্ছ? তখন হিয়নহো ডিভোর্সের কথা বলার জন্য এসেছিল, কিন্তু হাইনের এমন কথা শুনে ডিভোর্স পেপার নিজের পিছনে লুকিয়ে নেয় আর সে বলে, না আমি কোনো কিছু বলতে চাইনি। হাইন বলে, না তুমি তো কিছু বলতে চেয়েছো, বলো কি বলবে? তখন হিয়নহো বলে, আসলে আমি তোমাকে সরি বলতে এসেছিলাম আজকের জন্য এবং প্রতিদিনের জন্য। তোমার সাথে আমি যেমন বিহেভ করছি সে কারণে তোমাকে সরি। আজকের পর থেকে আমি আর খারাপ বিহেভ করব না, তোমার অনেক বেশি যত্ন নিব, শুধু এটাই বলতে চেয়েছিলাম। তখন আমরা দেখতে পারি ওর চেহারা কান্না কান্না হয়ে গেছে আর বলতেছে, তোমার কাছে মাত্র 3 মাস সময় বাকি আছে, এটা কিভাবে হতে পারে? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তখন আমার কি হবে? হিয়নহোর কথা শুনে হাইন তো পুরো অবাক। তখন হাইন বলে, তুমি কি সত্যি সত্যি কান্না করতেছো? তখন হিয়নহো হাইনকে জড়ায় ধরে বলে, আই লাভ ইউ হাইন। তখন আমরা অতীতের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে তাদের বিয়ে হয়েছিল এবং বিয়ের অনুষ্ঠানে ভবিষ্যতে নিজেকে বলার জন্য কিছু রেকর্ড করেছিল। তুমি হাইনকে সবসময় ভালোবাসবে, কখনো ডিভোর্স দেওয়ার চিন্তা করবে না, তোমাদের বাচ্চা হবে একটা অথবা 2টা, আর এইভাবেই তুমি হাইনকে সবসময় ভালোবাসবে। 10 বছর পরেও এভাবেই ভালোবাসবে, কখনো হাইনকে কাঁদাবে না। এদিকে হাইনও নিজের জন্য কিছু রেকর্ড করে রেখেছিল, তুমি 10 বছর পরেও এরকম সুন্দর, হেলদি আর স্ট্রং থাকবে, আর অবশ্যই হিয়নহোর সাথে থাকবে। আর এখানে আমাদের আজকের পর্ব শেষ হয়ে যায়। আজকের পর্বের শেষ মোমেন্টটা অনেক বেশি সুন্দর আসছিল, কারণ হিয়নহো হাইনকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি হাইন। তার মানে বুঝতে পারলাম এরা একজন আরেকজনকে এখনো ভালোবাসে, কিন্তু কোনো কারণ আছে, এই কারণে তারা একজন আরেকজনকে ঘৃণা করে। পরের পর্বে আমরা আরো ইন্টারেস্টিং কিছু দেখতে পারবো। এর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে একটা লাইক দিও, আর কমেন্ট বক্সে তোমার নাম জানাই দিও। আর ভিডিওটি তোমরা কোথায় থেকে দেখতেছো এটাও কমেন্ট বক্সে জানাই দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।